প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক হাসনাইন খুরশেদ সূচি। স্বাগত। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আলোচনায় যেতে চাই। প্রথম আলো, জাতীয় নির্বাচন, সরকার বলছে ডিসেম্বর জুনের মধ্যে নির্বাচন, অসন্তুষ্ট বিএনপি। নির্বাচন কোনোভাবেই জুনের পরে যাবে না, যে যাই বলুক। ব্রিফিংয়ে আসিফ নজরুল। পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধে স্থবির রাজধানী, বিভিন্ন স্থানে ভোগান্তি, আজ রেলপথ অবরোধের ডাক। দৈনিক যুগান্তর, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, মোটেই সন্তুষ্ট নয় বিএনপি। ডিসেম্বর থেকে জুন যত দ্রুত সম্ভব নির্বাচন। ডিসেম্বরে নির্বাচন ঘিরে জুলাইয়ে কর্মপরিকল্পনা। কালের কণ্ঠের শিরোনাম, ব্যবসা বিনিয়োগের সংকট বাড়ছে, আমরা একেবারেই সন্তুষ্ট নই। প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচনের সময়সীমা নিয়ে বৈঠক শেষে মির্জা ফখরুল। দৈনিক সমকাল, নির্বাচনের সময় নিয়ে অসন্তুষ্টই থাকতে হচ্ছে বিএনপিকে। অবরোধ, যানজট, বৃষ্টিতে ঢাকায় দিনভর দুর্ভোগ, রেলপথ ব্লকেট কর্মসূচি আজ। বাংলাদেশ প্রতিদিন, আলোচনার পর উত্তাপ, বিএনপি এখন কি করবে? বিএনপি ধ্বংস মিশনে প্রথম আলো। মানব জমিনের শিরোনাম, নির্বাচন কবে? সরকারের অবস্থানে অসন্তুষ্ট বিএনপি। খবরের কাগজ, নির্বাচনের দিনক্ষণ নিয়ে ঐকমত্য হয়নি, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক, খরচ বাড়বে শিল্পের অনেক খাতে। দিনকাল, সুনির্দিষ্ট রোডম্যাপ না পেয়ে অসন্তুষ্ট বিএনপি। দেশ রূপান্তর, ইউনূস বিএনপি নিষ্ফল বৈঠক, বিএনপি জামাতের জোর নির্বাচনে এনসিপির সংস্কার। আমার দেশ, মেঘনা গ্রুপের 1 লাখ কোটি টাকা পাচার, বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক দৃঢ় করাই হবে প্রধান অগ্রাধিকার। দীর্ঘ 15 বছর পর আজ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। কালবেলার শিরোনাম, পার্কিং টোলের নামে চাঁদাবাজির পথ খুলে দোকান, খোকন, তাপস। একেবারে সন্তুষ্ট নয় বিএনপি। ডিসেম্বরের আগেও নির্বাচন হতে পারে, আমির খসরু মাহমুদ। সময়ের আলো, সন্তুষ্ট নয় বিএনপি, সমাধানে যুক্তরাষ্ট্রে যাচ্ছে প্রতিনিধি দল, খনিজ না পেয়ে চটলেন ট্রাম্প। ইনকিলাব, কোন পথে দেশ? বাণিজ্য তৎপরতায় পুরস্কার পেলেন শেখ বশিরউদ্দিন। দৈনিক জনকণ্ঠ, ডিসেম্বরে নির্বাচন দাবি, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক, মার্কিন প্রতিনিধিদের সঙ্গে দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা। দৈনিক করতোয়া, আলোচনায় সন্তুষ্ট নয় বিএনপি, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দেননি প্রধান উপদেষ্টা, নির্বাচনের রোডম্যাপ জুলাইয়ে। আপনি শিরোনাম শুনলেন, বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে, তার যে আলোচনা সেই বিশেষ শিরোনাম। কিন্তু পলিটেকনিক শিক্ষার্থীরা নিজেদের দাবিয়ে দাবা আন্দোলনের জন্য বিক্ষোভ করেছে, এই আলোচনাটি আমরা করব, কিন্তু তার আগে রাজনীতির এই আলোচনাটি একটু করতে চাই। সরকার বলছে ডিসেম্বর জুনের মধ্যে নির্বাচন, বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করে বলছে অন্যথায় পরিস্থিতি খারাপ হতে পারে। আমরা একেবারেই সন্তুষ্ট নই, মির্জা ফখরুল বলেছেন। এবং জামায়াত আগামী রমজান মাসের আগে নির্বাচন চায়, মৌলিক সংস্কার আগে কোনো নির্বাচন নয়, এনসিপি আবার বলেছে। আসলে বিষয়টা আমি মনে করি যে সরকারের সাথে এক ধরনের আস্থার সংকট তৈরি হয়েছে বিএনপির। তাই কি? নিঃসন্দেহে। কারণ যেটা বারবার আমরা দেখছি যে প্রধান উপদেষ্টা নিজেও আসলে এক এক সময় এক এক রকম কথা বলেছেন। তিনি কখনো বলেছেন যে ডিসেম্বর থেকে জুন, কখনো বলেছেন ডিসেম্বর, কখনো বলছেন ডিসেম্বর থেকে 1-2 মাস বেশি সময় লাগতে পারে। এই বিষয়গুলো যখন তার মুখ থেকে আসছে তখন অন্য আরো অনেকগুলো বিষয় সর্বোচ্চ পর্যায়ে এই ধরনের কথা আসছে, তখন এর পাশাপাশি আরো অনেকগুলো বিষয় এসছে। যে এনসিপির সাজিদ সালাম বলেছেন যে ডক্টর ইউনূসকে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে 5 বছর দেখছি। নির্বাচিত প্রধানমন্ত্রী, এই কথাটা আমি জোর দিয়ে যাচ্ছি। তিনি কি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন বা করার কোনো সুযোগ আছে? তো বিষয়গুলো এবং এরপরে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে জনগণ বা সাধারণ মানুষ চাইছে যে এই সরকার 5 বছর থাকুক। এই ধরনের বিষয়গুলোতে এর আগেও বিভিন্ন বিষয় নিয়ে সংশয় হয়েছে, যে কখনো বলা হয়েছে যে স্থানীয় সরকার, এটা কি এক ধরনের ক্যাম্পেইন? এটা আমি জানি না, কিন্তু যেটা হচ্ছে যে এই ধরনের যে প্রবণতা, তাতে এক ধরনের আস্থাহীনতা তৈরি হয়েছে সরকারের প্রতি। সরকার আদৌ নির্বাচন করতে চায় কিনা, সরকার কবে নির্বাচন করতে চায়। কারণ আমরা দেখেছি একদম যখন 8ই আগস্ট যখন ডক্টর ইউনূস শপথ নেন, তারপর থেকেই
বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, এবং এই সরকারের মূল কাজ হচ্ছে তিনটা দায়িত্ব নিয়ে আসলে তারা এসছেন, যে গণঅভ্যুত্থানের সময় গণহত্যার বিচার, সংস্কার, নির্বাচন, তিনটেই সরকারের প্রাধান্য হওয়া উচিত এবং তিনটাতেই মানে সমান ভেঙে যাওয়া উচিত। তো সরকার যেটা করলো যে অনেক দেরি করে এসে সংস্কার কমিশন গঠন করলো। সংস্কারের বিষয়গুলি দিয়ে যেহেতু একদম সর্বোচ্চ অগ্রাধিকার হলে দায়িত্ব নিয়ে অগাস্টেই কমিশন করা যেতে পারতো, কমিশন করার জন্য এত সময় লাগার কোনো কারণ ছিল না। কমিশন গঠনে তারপর ক্রমান্বয়ে সময় ক্ষেপণ হচ্ছে, এবং এখন যা অবস্থায় এসছে তাতে নিঃসন্দেহে আমিও মনে করি যে সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত নিতে খুব বেশি সময় লাগার কথা না। নিঃসন্দেহে এপ্রিল চলছে, মে, জুন, সর্বোচ্চ জুলাইয়ের মধ্যে সংস্কারের বিষয়গুলো সিদ্ধান্ত নিয়ে নেওয়া যাবে। তো সংস্কার যদি হয়ে যায়, আর বারবারই ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর তিনিও বলেছেন যে ডিসেম্বরের আগেই একাধিক মামলায় রায় হয়ে যেতে পারে। আইন উপদেষ্টার মুখে আমরা একই কথা শুনেছি বিভিন্ন সময়ে। সো সব মামলার মানে চূড়ান্ত রায় তো আর এই সময়ের মধ্যে সম্ভব না। তো এইটা যদি হয়ে যায়, নির্বাচনের ক্ষেত্রে বাধা কোথায়? স্পেশালি আরেকটা জিনিস একটু বলতে চাই যে নির্বাচন কমিশনার একজন গতকালকেও বলেছেন যে তারা ডিসেম্বরে নির্বাচন হবে এটা ধরে নিয়ে তারা কর্মপরিকল্পনা ঘোষণা করবেন, এবং নির্বাচন কমিশন ডিসেম্বরের জন্য তৈরি হয়ে যাচ্ছে। সংস্কারের বিষয়গুলো জুলাইয়ের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে নেওয়া যায়। দেন বিচারের রায় অ্যাটলিস্ট একাধিক মামলায় বিচারের রায় ডিসেম্বরের আগেই হয়ে যেতে পারে। তাহলে নির্বাচন বিলম্বিত করার কারণটা কি? আইন উপদেষ্টা খুব জোর দিয়ে বলেছেন নির্বাচন কোনোভাবেই জুনের পরে যাবে না, যে যাই বলুক। এখন আমরা কার কথা বিশ্বাস করবো? আইন উপদেষ্টা বলছেন এক কথা, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে না, জনগণ এই সরকার নির্বাচন কমিশন বলছে যে ডিসেম্বরেই করা সম্ভব। কেন জুনের প্রসঙ্গটা আসবে? জুনে মানে যদি এখন জুনও খুব বড় ইস্যু ছিল না, এত বছর নির্বাচন হয়নি, গত 15, 16, 17 বছর ধরে আসলে আমরা মানে সত্যিকার অর্থে কোনো নির্বাচন দেখিনি। তো নির্বাচন ডিসেম্বরের জায়গায় যদি জুন পর্যন্ত যায়, কথার কথা বলছি, যে সেটাও হয়তো বড় সমস্যা হতো না যদি আস্থার জায়গাটা থাকতো। আস্থার জায়গায় একটা বড় ধরনের সংকট দেখা দিচ্ছে, একটা বড় ধরনের ফাটল দেখা দিচ্ছে। সেই আস্থাহীনতা দূর করাটা খুব আপনার কি মনে হয়, আপনার দীর্ঘ সাংবাদিকতার অভিজ্ঞতার কারণে, এই যে ধরেন দুইটি দল, বিএনপি বলছে যে ডিসেম্বরের মধ্যে, জামায়াত বলছে যে রমজানের আগে, আগামী রমজানের আগে, এবং একেবারে বিপরীত মুখে দাঁড়িয়ে এনসিপিবি বলছে যে না, মৌলিক সংস্কারের আগে এদেশে কোনো নির্বাচন হবে না। তাহলে প্রশ্নটা দাঁড়াচ্ছে যে প্রক্রিয়ায় সংস্কারের প্রক্রিয়া চলছে তাতে তো এই সংস্কার করতে কয় বছর লাগবে? তাহলে কি ওই 5 বছর? এটা জানি না আমরা, এবং জানি না বলি মানুষের মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে, একটা দ্বিধা তৈরি হয়েছে। শেষ কথা হচ্ছে আসলে যে মানুষ গণতন্ত্র চায়, গণতন্ত্রে উত্তরণের একটাই পথ, সেটা নির্বাচন। তো নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রে যেতে হবে। নির্বাচন বিলম্বিত হলে দেশে সংকট হতেই পারে, অস্বাভাবিক কিছু না। এবং আমরা জানি যে দেশের ভেতরে সংকট আছে। আওয়ামী লীগের মতন এত বড় একটা দল এইভাবে বিতাড়িত হয়ে আছে, তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করবে। আমাদের দেশের বাইরে থেকেও বিভিন্ন রকম ষড়যন্ত্রের কথা আমরা শুনি বা দেখি। তো দেশে সংকট হতে পারে না, হবে না, এটা তো এই আশঙ্কা তো উড়িয়ে দেওয়া যায় না। তো সেইটা, এবং এর আগেও আমরা এরকম বিভিন্ন আলামত দেখেছি। সে ধরনের যে কোনো পরিস্থিতি দমন করার জন্যে বা নিয়ন্ত্রণ করার জন্যে রাজনৈতিক শক্তির হাতে, রাজনৈতিক সরকারের হাতে যে ক্ষমতা থাকে সেটা এই সরকারের হাতে নেই। এবং এই সরকারের সাথে মূল ভিত্তি হচ্ছে যে সব রাজনৈতিক দল, সব শক্তি তাকে সমর্থন করছে। সেখানে যদি রাজনৈতিক শক্তিগুলির সাথে তার দূরত্ব তৈরি হয় এবং তারা যদি সে ধরনের সমর্থন নিয়ে পাশে না দাঁড়ায়, এই সরকার তো আসলে অনেক কঠিন অবস্থার মধ্যে পড়বে, এবং সারা দেশ আমরা সবাই একটা কঠিন অবস্থার মধ্যে পড়ব। তো আমি মনে করি যে নির্বাচন অবশ্যই সংস্কার হতে হবে, সংস্কার এবং বিচার সম্পূর্ণ করেই মানে একটা মাত্রায়, পূর্ণাঙ্গভাবে সম্ভব না, এটা অনেক দীর্ঘ সময়ের ব্যাপার, যত দ্রুত সম্ভব অ্যাটলিস্ট ন্যূনতম সংস্কার, ন্যূনতম ডিরেক্টিভ আমরা এই ন্যূনতমটা নিয়েই বোধহয় একটা বিতর্ক হচ্ছে নাকি? ন্যূনতমটা কি? ন্যূনতম বলতে আসলে আমি যেটা বুঝছি যে আপনার সবাইকে তো সব পয়েন্টে একমত করা যাবে না, এটা খুব স্বাভাবিক। এবং এইটা শেষ পর্যন্ত যেখানে প্রফেসর ইউনূসও বারবার বলেছেন যে সমস্ত বিষয়ে একমত হবে সেইগুলো দিয়ে জুলাই চার্টার হবে। অনেক ধন্যবাদ। আমরা শুরুতেই যে আলোচনাটা করেছিলাম, একটা শহর, কোনো জায়গায় এই শহরের অবস্থাটা, ঢাকা শহরের অবস্থাটা ঠিক এরকম যে কোথাও যদি আপনি 5 জন দাঁড়িয়ে যান এবং যদি যানজটটা তৈরি হয়, তাহলে ওই যানজটটাকে কেন্দ্র করে পুরো শহরটা কলাপস হয়ে যায়, একদম স্থবির হয়ে যায়। সেখানে গতকাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সারা দেশে আন্দোলন করলো এবং
এই যে তেজগাঁমুখী, তেজগাঁ 7 রাস্তা বলে, মানে 7টা রাস্তার সমন্বয়, তার সামনে দাঁড়িয়ে তারা আন্দোলন করা শুরু করলেন এবং সব জায়গা থেকে আন্দোলন গণতান্ত্রিক অধিকার। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনি এই ছবিটাই যদি দেখেন, প্রথম আলোর এই ছবিটা দেখেন, একটা ব্রিজের ছবি, ওভারব্রিজ। এই ওভারব্রিজের মধ্যে শত শত যানবাহন দাঁড়িয়ে গেল, কিন্তু এটারও তো একটা ভারের ক্ষমতা আছে। তো খোদা না করুক যদি কোনো কারণে এই ভারটি সহ্য না করতে পারে, এখানে কোনো দুর্ঘটনা ঘটে, সে দায়িত্বটা কে নেবে? আর আন্দোলন করে আপনি জনমানুষের যে ভোগান্তিটা করবেন, এখনো কি সেই পরিস্থিতির মুখোমুখি আমাদের মুখোমুখি হইতে হবে? এটা মানে কোনোভাবেই গ্রহণযোগ্য না যে মানুষের চলাচলের পথে বাধা সৃষ্টি করা হবে, সেটা যে যত গুরুত্বপূর্ণ কারণই হোক এবং যারাই করুক, আমরা এটার বিরোধী। কোনোভাবেই সড়ক অবরোধ করা, রেল অবরোধ করা, নৌপথ অবরোধ করা, এই বিষয়গুলো আমরা সমর্থন করি। কিন্তু এখন প্রশ্নটা যেটা হলো যে আমার দাবি দেওয়া তো আপনি শুনছেন না। দাবি দেওয়া শোনার, আমার দাবি দেওয়া শোনার, এই যে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের দাবি দেওয়া নিশ্চয়ই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে তারা জানে, তারা আজকে এই কাজটি করতে যাচ্ছে। তাহলে পরবর্তীতে যখন হয়তো বা একটা সমাধান ঘটবে, যেমন আজকে তারা রেলপথ অবরোধের ডাক দিয়েছে, আমি জানি না পরিস্থিতি কি দাঁড়াবে। তাহলে যে কাজটা আন্দোলনের আগে করা যায়, তা মানুষের দুর্ভোগের পরে করার মানে কি? নিঃসন্দেহে সেই জায়গায় অবশ্যই যারা প্রশাসনে আছেন, বিভিন্ন দায়িত্বে আছেন, তাদের আরও অনেক বেশি দায়িত্বশীল হওয়া উচিত। এবং যে কোনো সমস্যা, যখনই সমস্যা আসবে, মার্ক হবে সমস্যাটা, তখনই সমস্যাটা সমাধানের চেষ্টা করা উচিত। সেই জায়গায় তো আসলে দক্ষতার ঘাটতি, যোগ্যতার ঘাটতি, আন্তরিকতার ঘাটতি, এই বিষয়গুলো আমরা সব ক্ষেত্রেই দেখছি। কিন্তু আমি এটা বলতে চাই যে দাবি জানানোর জন্যে আরও অনেক পথ আছে। দাবির একদম চূড়ান্ত পর্যায়ে মানুষ রাস্তায় নামে, কিন্তু প্রতিনিয়ত যদি মানুষ রাস্তায় নামতে থাকে এবং রাস্তা অচল করতে থাকে, এটা কোনোভাবে হতে পারে। আমি জাস্ট 24-এর যে গণঅভ্যুত্থানের কথা বলছি, আমরা সেই গণঅভ্যুত্থানে কিন্তু মূলত সোশ্যাল মিডিয়া বেসড, সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেইন হয়ে সারা দেশে ছড়িয়ে গেছে এবং একটা পর্যায়ে এসে মানুষ রাজপথে এসছে, একদম চূড়ান্ত পর্যায়ে এসে যখন মানুষ রাজপথে এসে, তখন সিচুয়েশনটা একদম ডিফারেন্ট হয়ে গেছে। কিন্তু দাবি জানানোর তো অনেক পথ আছে। দাবি জানানোর পথ হিসেবে রাস্তা বন্ধ করা, গাড়ি আটকে দেওয়া, যানবাহন আটকে দেওয়া, মানুষকে সাফার করানো, মানে আমি আমার দাবি আদায় করতে গিয়ে আরেকজনের অধিকার কিন্তু ক্ষুণ্ণ করতে পারি। এটাকে ভাবি আমরা, আদৌ ভাবি? ভাবতে হবে আসলে। আমরা যে বলি যে যদি আপনি এই সড়কটির বা এই ঢাকা শহরের অবস্থাটা যদি আপনি কল্পনা করেন, ঘন্টার পর ঘন্টা যানবাহন একেবারে দাঁড়িয়ে ছিল রাস্তার মধ্যে, এবং মানুষের যে কি পরিমাণ দুর্ভোগ, সাথে বৃষ্টি, স্বস্তির একটা বৃষ্টি, কিন্তু সেই স্বস্তির বৃষ্টিটা আমরা নিজেরাই অস্বস্তির জায়গাটা নিজেরাই এটার পরিস্থিতি, এবং আমরা নিজেরাই পরিস্থিতির ভিকটিম। আমরা এইটা অবশ্যই বন্ধ হওয়া উচিত, সব ধরনের সড়ক অবরোধ বন্ধ হওয়া উচিত। না, আমরা অবশ্যই শিক্ষার্থীদের দাবির প্রতি সহমর্মিতা জানাই, কিন্তু একই সাথে জনগণ যাতে দুর্ভোগে না পড়ে সেই বিষয়টিও বোধকরি তাদের মাথায় রাখা উচিত। আজকে জানি না যে রেলপথ অবরোধের কারণে পরিস্থিতিটা কি হবে, যদি হয়। আমার অধিকার যাতে কোনোভাবেই অন্য আরেকজনের অধিকারকে খর্ব না করে, সেটা আমাদের আসলে সংস্কৃতি হিসেবে গড়ে তুলতে হবে। আমি আমার অধিকার চাই, তার মানে এটা না যে আমি আপনার অধিকারকে খর্ব করে আমার অধিকার প্রতিষ্ঠা করবো। আমি অধিকারের বিপরীতে আমার দায়িত্ব আছে। ন্যায় নীতির কথা, ন্যায় নীতির আলটিমেটলি আমরা তো একটা ন্যায়ভিত্তিক সমাজ চাই। আমরা যে নতুন বাংলাদেশের কথা শুনছি, নতুন বাংলাদেশের কথা বলছি, এবং সবাই বলছে, শিক্ষার্থীরা সবচেয়ে বেশি বলছে। এবং ভবিষ্যৎ কাদের জন্য? শিক্ষার্থীদের জন্যই তো। আজকে যারা শিক্ষার্থী, তারাই ভবিষ্যৎ, তারাই এটা করেন। অনেক ধন্যবাদ। তবে আমরা এটাও খুব আন্তরিকভাবে বলতে চাই, তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়াটা যেন আন্তরিকভাবে বিবেচনায় আনা হয়। আমরা অবশ্যই ঢাকায় এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ কিছু মানুষ আছেন, বিশেষ করে সিরিজ বৈঠকে ট্রাম্প প্রশাসনের 2 কূটনীতিক, তাদের সাথে আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা দফায় দফায় বৈঠক করছেন। 15 বছর পর বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হচ্ছে, 15 বছর পর। কি দেখছেন আপনি? আমি পাকিস্তানের প্রসঙ্গটা আগে আসি, যে পাকিস্তানের সাথে আমাদের তো ঐতিহাসিক একটা কনফ্লিক্ট আছে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের লাখ লাখ মানুষকে হত্যা করেছে। আপনি ঐতিহাসিক কনফ্লিক্টের কথা বললেন, আমি একটু জাস্ট ছোট্ট করে আপনাকে জানতে চাই, কোন রাজনৈতিক দল বোধ করে এটা স্বীকার করে না নাকি? না আছে, আদৌ কি আছে? অবশ্যই আছে, এবং যদি কেউ স্বীকার না করে সেটা আসলে অন্যায় করবে। কারণ তাদের স্বীকার করতে হবে, মুক্তিযুদ্ধ বাস্তবতা, মুক্তিযুদ্ধ আমাদের শেকড়। মুক্তিযুদ্ধের প্রশ্নে তো আসলে কোনো আপোষের সুযোগ নেই। তো মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের লাখ লাখ মানুষকে হত্যা করেছে, কমপক্ষে 3 লাখ মানে মা বোনকে উপর নির্যাতন চালিয়েছে, এবং ভয়ঙ্করভাবে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে। সেই সময়টা নিয়ে আনুষ্ঠানিকভাবে ভুট্টো ঢাকায় এসে সত্যি আপনি যে ঘটনাগুলো বললেন, সেই স্মৃতিটা কিন্তু আমার মধ্যে আছে।
এই যে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া, মানুষ মিলিটারি আসছে দৌড়ে পালানো এবং হত্যা করার যে দৃশ্য, সেই দৃশ্যটা কিন্তু সেই করুণ দৃশ্য নিয়ে কিন্তু বয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, এটা জি, আমি যেটা বলছিলাম যে সেই মুক্তিযুদ্ধে যে অত্যাচার, নির্যাতন, হত্যাকাণ্ড, গণহত্যা সবকিছুর জন্যই পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া উচিত। পাকিস্তান পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ভুট্টো ঢাকায় এসে তিনি তার বক্তৃতায় ক্ষমা চেয়েছিলেন বা অ্যাপোলজি চেয়েছিলেন, কিন্তু সেটা তো আর লিখিতভাবে ওইভাবে আনুষ্ঠানিক না। রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত, দ্যাট ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে পাকিস্তানের সাথে যে সিমলা চুক্তি হয়েছিল ত্রিপক্ষীয়, পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ নিয়ে, সেখানেও বলা ছিল যে পাকিস্তানের কাছে আমাদের যে বিপুল পাওনা আছে সেই পাওনা ফেরত দিতে হবে। আমাদের একটা আজকে যে বৈঠক, দ্বিপাক্ষিক বৈঠক, যেটা 15 বছর পরে হতে যাচ্ছে, সেই বৈঠকে উপস্থাপন করার কথা রয়েছে সরকারের পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, যে 4.52 বিলিয়ন ডলার আমরা পাকিস্তানের কাছে পাই, তাদের প্রায় 55,000 কোটি টাকা। সেই পাওনার হিসেবটা সরকার উপস্থাপন করে সেটা দাবি জানাতে যাচ্ছে। এবং আমি মনে করি যে সেই পাওনা পাকিস্তানের একসাথে যদি নাও বলে, সরকারের সাথে সমঝোতা করে, কিন্তু পর্যায়ক্রমে এই পাওনা আমাদের আদায় করতেই হবে। তার মধ্যে যেমন একটা উদাহরণ দিই আমি, 70-এর ভয়াল ঘূর্ণিঝড়, গোর্কি হিসেবে যেটা পরিচিত সেটা আমরা জানি, সেই ঘূর্ণিঝড় আমাদের বাংলাদেশের উপকূলীয় এলাকায় তছনছ করে দিয়েছিল, অজস্র মানুষ মারা গিয়েছিল। সেই সময়ে 20 কোটি ডলার এসেছিল বিদেশি সাহায্য হিসেবে। সেই সাহায্যের টাকাটা করাচিতে ব্যাংকে ছিল, সেই টাকা মুক্তিযুদ্ধের পরে আর সেই টাকা তখনও দেয়নি, আমরা পাইনি। আমাদের যে অফিসাররা ছিল তাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা, যারা বাঙালি অফিসার, বাংলাদেশি অফিসার, মুক্তিযুদ্ধের পরে তাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা পাকিস্তানের ব্যাংকে রয়ে গেছিল, সেই টাকা আমরা ফেরত পাইনি। এই ধরনের অনেকগুলো খাতে আমাদের পাওনাগুলো কিন্তু খুবই যৌক্তিক এবং সেখানে কোনো রকম বিরোধের সুযোগ নেই। এই পাওনাগুলি আদায় না করে এবং পাকিস্তান যদি ক্ষমা না চায় এবং এই পাওনা যদি আমাদের ফেরত না দেয়, তখন আসলে এক ধরনের সম্পর্কের অস্বস্তিটা কাটবে না। আপনি কি আশা করেন যে? নিঃসন্দেহে আমি আশা করি, নিঃসন্দেহে আমি আশা করি এরকম না আসেন সবাই ভুলে যায়, যা যা হয়েছিল, ভুলে যাওয়ার কিছু নাই, এগুলো হতেই হবে, কিন্তু এইটার জন্য সবকিছু স্থবির করে রাখতে হবে সেটাও না। মানে এর পাশাপাশি যেটা এর আগে হয়েছে যে আওয়ামী লীগ সরকারের আমলে পাকিস্তানের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে, আমরা এটা বিশ্বাস করি না। আমি মনে করি যে ইয়েস, আমাদের সব প্রতিবেশীর সাথেই আমাদের সুন্দর সম্পর্ক থাকতে হবে, সহযোগিতার সম্পর্ক থাকতে হবে, দ্বিপাক্ষিক বাণিজ্য, ব্যবসা বাণিজ্য সব কিছুই থাকবে। পাকিস্তানের কাছ থেকে যদি কোনো পণ্য আমরা আনি বা আমাদের কাছ থেকে পাকিস্তান পণ্য নেয়, আমাদের বাংলাদেশ পাকিস্তানের মধ্যে ব্যবসা বাণিজ্য সুন্দরভাবে চলবে, সেখানে কোনো রকম কোনো বাধা থাকা উচিত না। অথচ গত 15 বছর পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক পর্যন্ত হতে দেওয়া হয়নি। পাকিস্তানের সাথে এক ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল। পাকিস্তান তো আর ইসরায়েল না। তা পাকিস্তানের সাথে যেই সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করে সামনে এগোতে হবে, এবং সেটা আমরা আশা করি যে যাতে একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। এবং সেই সম্পর্ক গড়ার কাজ হিসেবে পাকিস্তানকে আগে এগিয়ে আসতে হবে, যে পাকিস্তান যে অন্যায় করেছে সেই অন্যায়ের জন্য ক্ষমা চাইতে হবে, সেই বাংলাদেশের পাওনা ফেরত দিতে হবে। আরেকটা বড় ইস্যু ছিল 71-এর পরে, যে আটকে পড়া পাকিস্তানিদের ফেরত দেওয়া। আটকে পড়া পাকিস্তানিরা তো আসলে এই 54 বছরে যারা আটকে পড়েছে তাদের একটা বড় অংশই হয়তো এখন আর বেঁচে নেই। যারা তাদের পরবর্তী প্রজন্ম বাংলাদেশে জন্মেছে, বাংলাদেশি হিসেবে গড়ে উঠছে, তো আলটিমেটলি তারা পাকিস্তানের, তো আলটিমেটলি কিন্তু একটা বড় ইস্যু প্রকৃতি একভাবে রিজলভ করে দিয়েছে। সো বাকি যে দুটো বড় ইস্যু, যে ক্ষমা প্রার্থনা এবং পাওনা পরিশোধ করা, পাকিস্তান উচিত এই দুটো কাজ করা। অনেক ধন্যবাদ আপনাকে। দেখা যাক আলোচনায় কি দাঁড়ায়। আর আরেকটি আলোচনা ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের 2 কূটনীতিক বাংলাদেশে আছেন এবং আমরা এখন সিরিজভাবে বৈঠকের মতো তাদের সাথে বৈঠক করছি, দেখা করছি। কি কেন করছি? একটা বিষয় হচ্ছে এখানে দুজন সহকারী, এখানে ট্যামি ব্রুস বলেছেন যে বাংলাদেশের ভবিষ্যৎ জনগণই নির্ধারণ করবে। বাংলাদেশের ভবিষ্যৎ দেশটি জনগণই নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টনি ব্রুস। সেটা স্টেট ডিপার্টমেন্টের রেগুলার প্রেস কনফারেন্সে পরশুদিন কোনো সাংবাদিক প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের উত্তরে তিনি বলছেন। কিন্তু বাংলাদেশে এসছেন মার্কিন 2জন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তো তাদের মধ্যে একজন আসলে আমরা যেটা বুঝতে পারছি যে তার মূল ইস্যু হচ্ছে মায়ানমার ইস্যু, এবং তারা মায়ানমার ইস্যু নিয়ে কাজ করছেন, এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের যে বিষয়টা এবং আরাকানের যে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন যাতে করা যায় সেটা নিয়ে হয়তো তারা কাজ করছেন, কিন্তু সেই বিষয়গুলো আমরা এখনও কিছু তেমন বিস্তারিত জানতে পারছি না। কিন্তু আরাকানের পরিস্থিতি তো সেখানে আরাকান আর্মি আসলে পুরো, মানে যে বিদ্রোহী গ্রুপটা আরাকান আর্মি, তারা আরাকানের দখল নিয়ে আছে, আর রোহিঙ্গাদের একটা বড় অংশই আসলে
সামরিক জান্তার পক্ষ হয়ে সেই আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করেছিল, সেই সিচুয়েশনে যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন কীভাবে করা যায় এবং কত দ্রুত শুরু করা যায় সেটা নিয়ে একটা পরিস্থিতি রয়েছে। সেই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র যদি আমাদের সহায়তা করে আমরা খুবই মানে কৃতজ্ঞ থাকবো এবং আমরা মনে করি যে যুক্তরাষ্ট্র, চীন সহ অন্য সবাই। আরেকটা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের ইস্যু, সেই গণতন্ত্রের ইস্যুতে তারা কাজ করছেন, তারা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলছেন। পাশাপাশি যে ট্যারিফের যে ইস্যুটা, যে বিশাল শুল্ক আরোপ করা হয়েছিল বাংলাদেশের উপরে 37%, যেটা এখন স্থগিত করা হয়েছে, আমরা মনে করি আমরা মনে করি যে এটা বাংলাদেশ যুক্তরাষ্ট্র খুবই ভালো বন্ধু দেশ এবং সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উচিত বাংলাদেশের পাশে থাকা। বাংলাদেশের এখন একটা গণতন্ত্রের উত্তরণের একটা সময়, এই সময়ে কোনো রকম বাড়তি চাপ তৈরি না করে বরং বাংলাদেশের যে জিএসপি ফিরিয়ে দেওয়া এবং বাংলাদেশকে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়া, সেই পদক্ষেপ যুক্তরাষ্ট্র নেবে, এটা আমরা আশা করি। আসার কথা, অবশ্যই আসার কথা। রমজান মাসে আমরা অনেক আলোচনা করলাম দ্রব্যমূল্য নিয়ে, মোটামুটি সহনীয় পর্যায়ে ছিল। ঈদ চলে গেল, আশা করছিলাম যে সেই জায়গাটাতে বোধ করি থাকবে, কিন্তু আবার একটু দ্রব্যমূল্য নিয়ে একটু মাথাচাড়া দিয়েছে। সয়াবিন তেলের ব্যাপারে বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে রাজস্ব ঘাটতি মেটানোর জন্য আমাদেরকে কাজটা করতেই হচ্ছে। তাহলে রাজস্ব ঘাটতি মেটানোর জন্য সয়াবিন তেলের দাম বাড়াবেন, আবার সামনে হয়তো দাম বাড়বে অন্য কিছুর। তাহলে এই যে সাধারণ মানুষের কথা, একেবারে দিন আনে দিন খায় যে মানুষ, তার ভবিষ্যৎটা কি? মানে এইটা কোনোভাবেই এক্সপেক্টেড না। যখন সরকার ভালো কাজ করেছে, যে দ্রব্যমূল্য ভালো ছিল সেই প্রশ্ন আমরা সেটা প্রশংসা করেছি, কিন্তু যখন খারাপ কাজ করছে আমরা বলবো যে এটা একটা মন্দ কাজ, সাধারণ মানুষের উপরে অস্বাভাবিক রকম বোঝা চাপিয়ে দিচ্ছে এবং এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আপনার রাজস্ব ঘাটতি পূরণের জন্য আরও হাজার রকম পথ আছে, আরও অনেক কিছু। আপনি আগে সরকারি ব্যয় নিয়ন্ত্রণ করেন, সরকার অজস্র অপচয় হচ্ছে, অজস্র বিশাল প্রশাসন নিয়ে হাজার দিকে অপচয় হচ্ছে, সেদিকে নিয়ন্ত্রণ না করে আপনি সাধারণ মানুষের উপর বোঝা চাপিয়ে দিচ্ছেন। এবং কী ধরনের বোঝা, যে আপনি এর আগে গত ডিসেম্বরের 9 তারিখে লিটার প্রতি 8 টাকা বাড়ানো হলো, এবার বাড়ানো হলো 14 টাকা। আপনার যে যুক্তি দেখেছে যে 15% ভ্যাট এটা কমিয়ে 5% করা হয়েছিল, এখন আবার 15% ফিরে এসছে। 10% ভ্যাট বাড়ার কারণে প্রতি লিটারে কি 22 টাকা খরচ বাড়ে? এটা কোনোভাবেই যৌক্তিক না। এটা এক ধরনের জনগণের সাথে প্রতারণা কিনা, আমি সেই জিনিসটা প্রশ্ন তুলতে চাই এবং এটা খতিয়ে দেখা উচিত। এটা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে আপনাকে প্রশ্নটা করতে চাই, যেহেতু আপনার আমার দুজনের ক্যাম্পাস রিপোর্টার হিসেবে আমাদের সাংবাদিকতা জীবন শুরু হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের ঐতিহ্যের অহংকার এবং সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে ডাকসু নির্বাচনের খবর শোনা গেল, আদৌ হবে? হওয়া উচিত এবং ডাকসু প্রতি বছর হওয়া উচিত। ডাকসু যাতে প্রতি বছর হয় সেই সংস্কৃতি আমাদের গড়ে তুলতে হবে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবগুলোতেই মানে ছাত্র রাজনীতি, দলীয় রাজনীতির প্রভাব কতটা থাকবে বা থাকবে না সেটা ভিন্ন প্রশ্ন, কিন্তু ছাত্রদের যে অজস্র ইস্যু আছে, শিক্ষাঙ্গনের যে অজস্র ইস্যু আছে, আমরা যে সুস্থ সুন্দর শিক্ষাঙ্গন চাই, সেটা গড়ে তুলতে হলে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন প্রতি বছর করার আসলে সংস্কৃতি গড়ে তুলতে হবে আমাদের। এবং আপনি যেটা বলছেন শুধু ডাকসু নয়, অন্যান্য প্রতিষ্ঠানগুলোরও সব শিক্ষা প্রতিষ্ঠানে সংসদ নির্বাচন হওয়া উচিত। অবশ্যই সব বিশ্ববিদ্যালয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা সেই শুনলেন। দ্রব্যমূল্যের কথা উঠলো, আমরা চাই সহনীয় পর্যায়ে থাকুক। এই যে তেলের দাম বাড়ে, হঠাৎ বাড়ে, কেন বাড়ে, কী জন্য বাড়ে, সেই প্রশ্নের উত্তরটা আমরা আদৌ খুঁজে পাই না, আবার খুঁজে পেলেও খুব বিব্রতকর। ডাকসু নির্বাচনের কথা উঠলো, ছাত্র সংসদ, ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রছাত্রী সংসদ, এই নির্বাচনটা অনেক দিন ধরে হয় না, মাঝখানে হয়েছিল কিন্তু বিতর্কিত হয়েছিল। এবার আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেখতে চাই। ছাত্রছাত্রীদের দাবি দেওয়ার প্রশ্নে এই সংগঠনটি আবার জাগ্রত হোক। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।